قد عظمت فللأمجاد بانيها ومن يسعى إلى العليا سيدرك শুরু করো। আসসালামু আলাইকুম। আজকে আমরা রসায়নের আরেকটি পর্ব পড়ব। আর আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস করব, যেখানে আমরা দ্রাব্যতার গুণফল নিয়ে আলোচনা করব, অদক্ষেপ পড়বে কি পড়বে না নিয়ে আলোচনা করব এবং দ্রাব্যতা বের করা শিখব। এখান থেকে তুমি অবশ্যই একটা সৃজনশীল পাবা ইনশাআল্লাহ। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে আমরা এই টপিকটা শুরু করি, যেটা তোমার খুব খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো এটা বোঝার আগে এই দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল, অদক্ষেপ পড়বে কি পড়বে না, এই টপিকগুলো বোঝার আগে আমরা কিছু জিনিস একটু বুঝে আসি। ঠিক আছে, আমরা কয়েকটা দ্রবণ নিয়ে একটু কথা বলি। আমাদের দ্রবণ হচ্ছে বাচ্চারা তিন ধরনের। কয় ধরনের দ্রবণ আছে? তিন ধরনের দ্রবণ আছে। আমরা দ্রবণ কয় ধরনের পাই? দ্রবণ কত প্রকার? তিন প্রকার। সেই তিন প্রকার দ্রবণ কি কি? সেই তিন প্রকার দ্রবণ, এক হচ্ছে বাচ্চারা অসম্পৃক্ত দ্রবণ। অসম্পৃক্ত দ্রবণ। আরেকটা কি? সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ। আরেকটা কি? অতিপৃক্ত দ্রবণ। অতিপৃক্ত দ্রবণ। আমাদের এই তিন ধরনের দ্রবণ আছে: অসম্পৃক্ত, সম্পৃক্ত, অতিপৃক্ত দ্রবণ। তিন ধরনের দ্রবণ নিয়ে আমরা একটু একটা উদাহরণ দিয়ে আলোচনা করি যে কোন দ্রবণটা কাকে, মানে কোন দ্রবণটাকে কি বলে বা কোন দ্রবণটা কি। তো অসম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ, অতিপৃক্ত দ্রবণ সম্পর্কে বোঝার জন্য ধরো আমরা একটা উদাহরণ টানি। আমাদের উদাহরণের আজকের নায়ক হচ্ছে আবুল। হ্যাঁ, আবুল। আবুল তার এক বন্ধু মকবুল। তো আবুল মকবুলের বিয়েতে দাওয়াত পাইছে। ঠিক আছে, এখন মকবুল তার খুব পেয়ারা দোস্ত। আর আবুলের একটা বৈশিষ্ট্য হলো কি জানো? সে যখন কোনো বিয়েতে দাওয়াত পায়, সে 2-3 দিন খায় না। না খেয়ে গিয়ে ওই বিয়েতে দাওয়াত খায়, যেন সে পুরা একবারে ধরো 5-6 কেজি মারতে পারে। তো এই হিসেবে আমাদের মকবুল 3 দিন ধরে না খেয়ে আছে। তার বন্ধু মকবুলের বিয়েতে সে খাবে, আবুল 3 দিন ধরে না খেয়ে আছে। এখন বিয়ের দিন আসছে, বিয়ের দিন আসছে, বুঝছো? বিয়ের দিন আসলে আবুল কি করলো, তোমার সে তো 3 দিন ধরে না খেয়ে আছে, তার পেট পিঠের সাথে লেগে গেছে। দৌড় মকবুলের বাড়ি, যে দাওয়াত খাইতে হবে। ওকে, সে দৌড়ায় গেল। এখন তার বন্ধু মকবুল, সে আবার খুব আশা করেছিল যে আমার দোস্ত আসবে, আমার পেয়ারা দোস্ত আসবে, তো আমার জন্য অনেক গিফট নিয়ে আসবে, সবচেয়ে সেরা উপহারটা সে আমাকে দিবে। কিন্তু ভাই, একই অবস্থা। যখন আবুল আসছে, তখন মকবুল দেখে কি আবুলের হাতে কিছু নাই। সে তোমার ময়লা ময়লা যুক্ত কাপড় পরে চলে আসছে। মানে এবার তার ক্ষুধাটা বেশি লাগছে আর কি, গরম বেশি ছিল তো। তো এখন মকবুলও খুব রাগ করছে, দোস্ত তুই কিছু না নিয়ে চলে আসলি এবং এভাবে আসতে পারলি, তো তার কাছে খুব খারাপ লাগছে। ওকে, তো মকবুল মানে তারে খাবার দিবে না। ঠিক আছে, তো আচ্ছা ঠিক আছে, আসছে যখন, সে একটা ছোট্ট একটা বাটিতে করে এক বাটি বিরিয়ানি তার সামনে এনে রাখছে। এখন বলো, আবুল যে বেটা 3 দিন ধরে না খেয়ে আছে, তার সামনে যদি তুমি একটা ছোট্ট বিরিয়ানির বাটি রাখো, তাহলে কি তার হবে? তার পেট কি স্যাটিসফাই হবে? তার পেট তো স্যাটিসফাই হবে না রে। তো সে এটাকে গ্যাচাং করে খেয়ে ফেলছে, 1-2-3 লোকমাই খেয়ে ফেলছে। কিন্তু তার পেট সম্পৃক্ত হয় নাই, তার পেট স্যাটিসফাই হয় নাই। স্যাটিসফাইয়ের বাংলা অর্থ হলো সম্পৃক্ত। তাহলে তার পেটের এখন যে অবস্থা, এই অবস্থার নাম হচ্ছে অসম্পৃক্ত পেট। ব্যাপারটা কি বুঝছো? এই পেটটার নাম কি এখন? অসম্পৃক্ত। অর্থাৎ এটা আনস্যাটিসফাইড পেট, মানে ইংলিশে আনস্যাটিসফাইড, বাংলাতে অসম্পৃক্ত। ব্যাপারটা কি বুঝছেন? আচ্ছা, এখন তো আবুলের পেট তো ভরে নাই, বরং একটু খাওয়ার কারণে তার ক্ষুধা আরো বেড়ে গেছে। সে এখন মাটিতে গড়াগড়ি খাওয়া শুরু করছে, দোস্ত দে দে দে। ঠিক আছে, এখন দোস্তর ব্যাপার, মান সম্মানের ব্যাপার, যে মকবুলের মান সম্মানের ব্যাপার, যে তার দোস্ত এখানে গড়াগড়ি খেতেছে। ঠিক আছে, তো সে তার লোকজনকে বললো যে যা, পুরা এক 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 পুরা এই ইয়া নিয়ে আয়, তোমার যেটাতে বড় ডেগ, হ্যাঁ এক ডেগ নিয়ে আয়, যা এক পাতিল নিয়ে আয়। তো ওরা এক পাতিল নিয়ে আসছে, আর আবুলও খাওয়া শুরু করছে। প্রায় এক পাতিল প্রায় সে খেয়ে ফেলছে, একবারে গলা অবধি তার ভরে গেছে। তার মানে এখন তার পেট স্যাটিসফাই, আর একটা লুকমাও সে তার খাওয়া উচিত হবে না, তার একবার গলা অবধি ভরে গেছে। এখন যদি সে একটা লুকমা খায়, তার 3টা লুকমা বেরিয়ে যাবে, এই অবস্থা। ওকে, তার এই যে এখন যে পেটটা একবার স্যাটিসফাই হয়ে গেছে, এটাকে বলা হয় সম্পৃক্ত পেট। তার পেটকে বলা হয় সম্পৃক্ত পেট। আচ্ছা, এরপরেও তার মুখে মানে মনের ক্ষুধা তো আর মিটে নাই, সে দিল 2-3টা রানের মধ্যে কামড়। এখন তার আরো মানে সে 2-3টা কামড় দেওয়ার কারণে সেটা 8-10টা কামড় বেরিয়ে গেছে আর কি। ওই যে বেরিয়ে গেছে, মানে অতিরিক্তটা যে পড়ে গেছে, এটা হচ্ছে অতিরিক্ত অবস্থা হয়ে গেছে তার, বুঝছো?
তো এরকম আমরা আমাদের দ্রবণটাও কয় প্রকার? 3 প্রকার। এন্ড দ্রবণের উদাহরণটাতে যাওয়ার আগে চলো আমরা মকবুলের বাসরাত থেকে ঘুরে আসি। ঠিক আছে, তো আজান দিচ্ছি, একটু পরে আমরা বলি। দেখে পজে রাখবো। তো বাচ্চারা, এখন আমরা চলে যাই মকবুলের বাসরাতে। হ্যাঁ, মকবুল বাসরাতে যাবে, ঠিক আছে। এখন তার বউ তো তার জন্য ওয়েট করছে। মকবুল দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। এন্ড তার বউ অনেক খুশি মনে মনে যে জামাই আসতেছে আমার। হঠাৎ করে মকবুল তার বউয়ের ডাক দিয়ে বলে, এই অমুক, ওর বউর নাম হচ্ছে সকিনা, সকিনা যাও আমার জন্য গিয়ে শরবত পানি নিয়ে এসো। এখন সে বাসরাতে কোথায় সে একটু সুন্দর করে ভালোবেসে কথা বলবে, সেখানে ধমকাচ্ছে। বেচারি সকিনার তো মন মেজাজ খারাপ হয়ে গেছে। আমাকে ধমকাই, আমাকে শরবত আনতে বলে। তো সে গেল শরবত বানাইতে। এন্ড শরবত সে চিনি দিয়ে বানাচ্ছে না, সে লবণ দিয়ে বানাচ্ছে। সে প্রথমে 1 গ্লাস পানির মধ্যে 1 মুঠ লবণ দিয়ে দিছে, মিশে গেছে। এই যেটা মিশে গেছে বাচ্চা, এখন যে দ্রবণটা তৈরি হয়েছে, তোমরা তো জানো দ্রবণ মানে কি? দ্রাবক। দ্রাবকের মধ্যে আমরা একটা দ্রব্য মিশালে কি হয়? মানে দ্রবণ তৈরি হয়। তো শরবতও কিন্তু একটা দ্রবণ। শরবত এর মধ্যে আমরা দ্রাবক হিসেবে কি পাই? পানি। আর দ্রব্য হিসেবে কি পাই? চিনি অথবা লবণ। এখন সে তো লবণ মিশাচ্ছে। লবণ মিশিয়ে প্রথম যখন 1 মুষ্টি লবণ মিশাইছে, মিশে গেছে। এরপর সে কয়েক মুষ্টি মিশাচ্ছে এবং নাড়াচ্ছে। এমন একটা অবস্থা হয়েছে 2-3 মুষ্টি দেওয়ার পর যে আর একটা দানাও মিশানো যাবে না পানির মধ্যে। এই যে অবস্থাটা, এটাকে বলা হয় সম্পৃক্ত অবস্থা। যখন পানি পুরা স্যাটিসফাই হয়ে গেছে, পানি তার সর্বোচ্চ পরিমাণ দ্রবকেই গ্রহণ করে ফেলছে, আর একটা দানাও সে কি করতে পারবে না? গ্রহণ করতে পারবে না। যেরকম ভাবে আমাদের আবুলের পেট সর্বোচ্চ পরিমাণ সে গ্রহণ করে ফেলছিল, এরপরে আর তার একটাও গ্রহণ করার মতো ক্ষমতা ছিল না। এই অবস্থাটাকে কি বলা হয় বাচ্চারা? সম্পৃক্ত অবস্থা। কিন্তু মকবুলের বউয়ের মাথা তো গরম, সে আরো 1 মুষ্টি মিশাই দিল। এন্ড ওটা আর না মিশে কোথায় পড়ে গেছে? তলানিতে পড়ে গেছে। এই অবস্থাটাকে বলা হয় অসম্পৃক্ত দ্রবণ। ব্যাপারটা কি বুঝছো? তার মানে অসম্পৃক্ত, হ্যাঁ ভুল হলো, এটা হলো কি দ্রবণ? অতিপৃক্ত দ্রবণ। ঠিক আছে, যখন একবার তলানি পড়ে গেছে সেটাকে কি বলা হচ্ছে? অতিপৃক্ত দ্রবণ। তাহলে আমাদের দ্রবণের কয়টা অবস্থা? 3টা। অসম্পৃক্ত, সম্পৃক্ত আর অতিপৃক্ত। অসম্পৃক্ততে তোমার মানে যতটুকু ধারণ ক্ষমতা তার চেয়ে কম থাকবে, আর সম্পৃক্ততে তার সর্বোচ্চ ধারণ ক্ষমতা সমানই থাকবে, অতিপৃক্ততে ধারণ ক্ষমতার বেশি। ঠিক আছে, ওকে। তো খেয়াল করো তো বাচ্চারা, এদিকে তাকাও। আমরা অসম্পৃক্ত অবস্থায় তোমার মানে সে সর্বোচ্চ পরিমাণ ধারণ করে না। তার মানে এখানে আমার দ্রবের পরিমাণ কি থাকে? তুলনামূলকভাবে কম। আর দ্রব থেকে আমার কি তৈরি হয়? আয়নের তৈরি হয়। তো আমরা পরবর্তী পেজ থেকে একটা জিনিস তোমাদেরকে বুঝাই নিয়ে আসি। আমরা শিখবো এখন আয়নিক গুণফল। কি শিখবো বাচ্চারা? আয়নিক গুণফল। আয়নিক গুণফল কাকে বলে বলতে পারবা? কেউ বলতে পারবা? আয়নিক গুণফল হচ্ছে বাচ্চারা যে কোনো দ্রবণে, যে কোনো, অবশ্যই নির্দিষ্ট তাপমাত্রায় হইতে হবে। কি তাপমাত্রায়? নির্দিষ্ট তাপমাত্রায়। নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো দ্রবণে, যে কোনো দ্রবণে দ্রবীভূত আয়নদ্বয়ের ঘনমাত্রার গুণফলকে আয়নিক গুণফল বলে। আয়নিক গুণফল বলে। বাচ্চারা বলতে পারবে এটা? মারুফ? নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো দ্রবণে দ্রবীভূত আয়নদ্বয়ের ঘনমাত্রার গুণফলকে বলা হয় কি? আয়নিক গুণফল। কার গুণফলকে বাচ্চারা? আয়নদ্বয়ের ঘনমাত্রার গুণফলকে। আয়নদ্বয়ের ঘনমাত্রার গুণফলকে কি বলা হয়? আয়নিক গুণফল। ঠিক আছে, তাহলে আয়নিক গুণফল বলতে আমরা কি বুঝি? আয়নদ্বয়ের ঘনমাত্রার গুণফল। আচ্ছা, তো আয়নিক গুণফলকে বাচ্চারা কি দ্বারা প্রকাশ করা হয় জানো? আয়নিক গুণফলকে কেআইপি দ্বারা প্রকাশ করা হয়। একে কেআইপি দ্বারা প্রকাশ করা হয়। কেআইপি দ্বারা প্রকাশ করা হয়। একে কি দ্বারা প্রকাশ করা হয় বাচ্চারা? কেআইপি দ্বারা প্রকাশ করা হয়। কেআইপি মিন্স কি জানো? আয়নিক প্রোডাক্ট। কেআইপি মানে কি? আয়নিক প্রোডাক্ট। ঠিক আছে, আচ্ছা। কেআইপি কি বাচ্চারা? আয়নিক প্রোডাক্ট। হ্যাঁ, ওকে। আয়নিক প্রোডাক্টের বাংলা কি বাচ্চারা? প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল। প্রোডাক্ট মানে কি? গুণফল। ওকে, তো আমরা পরে আগের পেজে যাই। বাবুল লোক, এদিকে দেখো, এদিকে দেখো।
এই বাচ্চারা, আমরা আমাদের একটা যৌগ নিলাম, ধরো সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড, ওই যে ওর মকবুলের বউ কি লবণ মিশাইছিল না, তো লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, এর যদি আমরা আয়নিক গুণফল বের করতে যাই বাচ্চারা, এর যদি কি বের করতে যাই আয়নিক গুণফল, তাহলে আগে আমাকে সোডিয়াম ক্লোরাইডকে আয়নে রূপান্তর করতে হবে। ঠিক আছে, আমরা যদি পানির মধ্যে মিশাই তাহলে সে কিন্তু আর সোডিয়াম ক্লোরাইড থাকে না। তুমি একটা লবণকে যদি পানির মধ্যে মিশাও, সে কোনোদিন আর ওই লবণ থাকে না, সেটা কি হয়ে যায় আয়নে পরিণত হয়ে যায়। ঠিক আছে, একটা আয়নিক যৌগকে তুমি যদি পানির মধ্যে মিশাও, সে কি হয়ে যাবে আয়নে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে এই হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সে পানির মধ্যে মিশে গিয়ে কি হয়ে যাবে জানো, সে পানির মধ্যে মিশে গিয়ে সোডিয়াম প্লাস আর কি হয়ে যাবে ক্লোরিন। বাবুল লোক, তো এদের যদি আমরা কেআইপি বের করতে যাই, কি বের করতে যাই কেআইপি, তাহলে কি হবে কেআইপি আয়নিক গুণফল সমান কি হবে আয়ন দ্বয়ের, এই যে দুইটা আয়ন দ্বয়ের ঘনমাত্রার গুণফল। ঘনমাত্রা বোঝানোর জন্য আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করে থাকি। তাহলে এখানে কি হবে সোডিয়াম প্লাস ইন্টু ক্লোরিন মাইনাস, এই যে আয়ন দ্বয়ের ঘনমাত্রা। আমরা সোডিয়াম প্লাসকে যখন থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখছি, এটা দ্বারা কি বোঝাচ্ছে সোডিয়ামের প্লাসের ঘনমাত্রা, আর ক্লোরিন মাইনাসকে যখন থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখলাম, এটা দ্বারা কি বোঝাচ্ছে ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা। ব্যাপারটা কি বুঝছো? তো এই যে এটাকে বলা হচ্ছে কি আয়ন দ্বয়ের ঘনমাত্রার গুণফল, আর আয়ন দ্বয়ের ঘনমাত্রার গুণফলকে কি বলা হয় কেআইপি। ব্যাপারটা কি বুঝছো? আচ্ছা, এখন আমরা আগের পেজে ফিরে যাই। বলো তো, অসম্পৃক্ত অবস্থায় কেআইপি বেশি হবে নাকি সম্পৃক্ত অবস্থায় কেআইপি বেশি হবে? স্বাভাবিকভাবেই অসম্পৃক্ত অবস্থায় তো আমার দ্রবের পরিমাণ কম থাকে, আর আয়নগুলো কোত্থেকে আসে দ্রব থেকে আসে, তাহলে অসম্পৃক্ত অবস্থায় আয়নের পরিমাণ কম, সম্পৃক্ত অবস্থায় আয়নের পরিমাণ বেশি, সুতরাং সেখানে আয়নিক গুণফল কি হবে বেশি। তাহলে এই জায়গায় আয়নিক গুণফল কি হবে বেশি হবে, মানে কেআইপি বেশি হবে। আর এখানে যতটুকু দ্রব থাকে অবশ্যই অতিপৃক্তর মধ্যে আরো বেশি দ্রব থাকে, সুতরাং ওখানকার কেআইপি কি হবে আরো বেশি হবে। দ্রব যত বেশি আয়ন তত বেশি, আয়ন যত বেশি তোমার আয়নিক গুণফল তত বেশি। এটা কি তোমরা বুঝতে পারছো নাকি বুঝতে পারোনি? আচ্ছা, শুধুমাত্র এই অবস্থায় আরেকটা নাম আছে, সম্পৃক্ত অবস্থার কেআইপিটাকেই বলা হয় কেএসপি। সম্পৃক্ত অবস্থার কেআইপিটাকে কি বলা হয় কেএসপি। সম্পৃক্ত অবস্থার কেআইপিকেই আরেকটা নাম কি কেএসপি। ব্যাপারটা কি বুঝছো? তাহলে আমরা যে সংজ্ঞাটা আগে দিয়েছিলাম, এটা দেখো তো, আমরা একটু যদি খালি এডিট করে দিই কেএসপির ক্ষেত্রে, কেএসপি বা দ্রাব্যতার গুণফল। কেএসপি এসতে হলো সলিউবিলিটি আর পিতে হলো প্রোডাক্ট। সলিউবিলিটি মানে হচ্ছে দ্রাব্যতা, আর প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল। তো কেএসপি মানে কি দ্রাব্যতার গুণফল। তো পাচ্ছ দ্রাব্যতার গুণফলের সংজ্ঞার মধ্যে কি আছে, আমরা আগেরটাকে একটু যদি কপি করে নিয়ে যাই, তোমার হচ্ছে চলো দেখো এদিকে তাকাও মনারা। এখন তো আর আয়নিক গুণফল বের করছি না, এখন আমরা সংজ্ঞা নিচ্ছি দ্রাব্যতার গুণফল। কার গুণফল? দ্রাব্যতার গুণফল। তো দ্রাব্যতার গুণফলকে কি দ্বারা প্রকাশ করা হয় কেএসপি দ্বারা প্রকাশ করা হয়। তো দ্রাব্যতার গুণফল এখন আমরা কি বের করব দ্রাব্যতার গুণফল। দেখো এখানে কয়েকটা জায়গায় শুধু মিসিং হবে। নির্দিষ্ট তাপমাত্রায় ঠিকই আছে, আগেরটা কি ছিল যে কোনো দ্রবণ অসম্পৃক্ত হতে পারে, সম্পৃক্ত হতে পারে, অতিপৃক্ত হতে পারে। আগের ব্যাপারটা কার সাথে সম্পর্কিত ছিল সমস্ত দ্রবণের সাথে, অসম্পৃক্ত সম্পৃক্ত অতিপৃক্ত। বাট কেএসপি কার সাথে সম্পর্কিত শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণ। তার ক্ষেত্রে কি হবে না যে কোনো দ্রবণ হবে না, শুধুমাত্র কে হবে সম্পৃক্ত দ্রবণ হবে। নির্দিষ্ট বলতে তোমার তো কোনো স্পেসিফিক, নির্দিষ্ট বলতে কি বোঝায় কিছুই না, কারণ নির্দিষ্ট বলতে এখন তুমি অসম্পৃক্তকে বোঝাচ্ছ নাকি সম্পৃক্তকে বোঝাচ্ছ নাকি অতিপৃক্তকে বোঝাচ্ছ। তো নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণে দ্রবীভূত আয়ন দ্বয়ের ঘনমাত্রার গুণফলকে বলা হয় কি গুণফল বলা হয় দ্রাব্যতার গুণফল বলা হয়। কি গুণফল বলা হয়েছে না দ্রাব্যতার গুণফল বলা হয়। আর কি দ্বারা প্রকাশ করা হয় কেএসপি দ্বারা প্রকাশ করা হয়। আপনারা কি সংখ্যাটা বুঝছেন? কেএসপি সংখ্যা পারবেন না সম্পৃক্ত দ্রবণে, ঠিক আছে। আচ্ছা এখন আসো, যেহেতু এই কেএসপিটা এই কেআইপির সমান, তাহলে অবশ্যই বাবু এই কেআইপির চাইতে এই কেআইপি বড় না, তাহলে এই কেএসপি কি হবে বড় হবে। তার মানে এই জায়গায় কেআইপির চাইতে বড় কি হবে কেএসপি। আচ্ছা এই জায়গায় এই কেআইপির চাইতে এই কেআইপি ছোট না, তাহলে অবশ্যই এই কেআইপির চাইতে এই কেএসপি কি হবে ছোট হবে। তার মানে কেএসপি স্মলার দেন কি হবে কেআইপি। তার মানে খেয়াল করো, যদি তোমাকে যদি বলে একটা দ্রবণ, এই দ্রবণটার প্রকৃতি কি,
তোমাকে যদি বলতে পারে তারা যে এটা কোন ধরনের দ্রবণ, এটা কি অসম্পৃক্ত, নর্মালি এগুলো এখনো আসে নাই, বাট আসতে পারে। তো তোমাকে যদি একটা দ্রবণ দিয়ে বলে এটা কি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত নাকি অতিপৃক্ত, তারা কেএসপির মান দিয়ে দিছে, তো আমরা কেআইপির মান বের করব, ওরা কেএসপির মান দিয়েই দিবে। এন্ড কেএসপির মান দিয়ে দিছে, যদি আমরা কেআইপির মান বের করি এবং যদি দুইটাকে সমান সমান পাই তাহলে সেটা কি দ্রবণ? যদি আমরা কেএসপি কে ছোট পাই, কেআইপি কে বড় পাই, যদি আমরা কেএসপি কে বড়, কেআইপি কে ছোট পাই, অসম্পৃক্ত দ্রবণ। তাহলে এটাকে আমরা পারবো না, তো আমাকে শুধু কি বের করতে হবে? কেএসপি দেওয়া থাকবে, কেআইপিটাই বের করতে হবে, এটা আমরা করব। তার আগে আমরা এই যে কেএসপি থেকে কিছু প্রশ্ন আসে সেগুলা একটু শেষ করি, ঠিক আছে? তো এর আগে আমরা কেআইপি কিভাবে বের করতে হয় সেটা শিখি। কয়েকটা যৌগ নিই, ধরো সিলভার ক্লোরাইড, সিলভার ক্লোরাইড না, সিলভার ক্লোরাইড সহজ, ক্যালসিয়াম ক্লোরাইড। বাবুল লোক এদিকে দেখো, অ্যালুমিনিয়াম, L2 অ্যালুমিনিয়াম অক্সাইড, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম সালফেট, বাচ্চারা এদিকে তাকাও, অন্যদিকে তাকায় না, অ্যালুমিনিয়াম সালফেট, তারপর হচ্ছে সোডিয়াম কার্বনেট। ওকে, এই যে চারটা যৌগের আমি তোমার হচ্ছে গিয়ে কেআইবি আর কেএসপি করি এবং তোমাদেরকে পরে কিছু এইচডব্লিউ দিয়ে দিব, ঠিক আছে? ওকে, তো চলো আমরা এগুলার কেআইবি বের করি। বাবুল লোক ডিস্টার্ব করো না। কেআইপি সমান সমান কি হবে আমরা যদি কেআইপি বের করতে যাই? তো কেআইপি পোলাপান, কেআইপি বের করতে গেলে অবশ্যই তুমি যে যৌগটার কেআইপি বের করবা তাকে আগে আয়নে রূপান্তর করতে হবে। তাহলে আমরা একটা একটা করে করি, 1 নাম্বার, 2 নাম্বার, 3, 4। তো হচ্ছে 1 নাম্বারটাতে আসো, ক্যালসিয়াম ক্লোরাইডকে যদি আমরা ভাঙি রে তাহলে কি পাবো? ক্যালসিয়াম 2 প্লাস প্লাস ক্লোরিন মাইনাস। এখানে একটা বিষয় খেয়াল করো, এই ভাঙাটা একটু শিখে নাও। ভাঙাটা আমরা ভাঙবো কিভাবে? এই চার্জটা যদি আমাদের মনে না থাকে তাহলে এই চার্জটাকে আমরা বুঝবো কিভাবে? ধরো একটা হলো তোমাদের উচিত পারা যে কার চার্জ কত, এটা আবার মুখস্থ হয়ে যাওয়াটা উচিত। যেমন ধরো গ্রুপ 1 এর চার্জ অলওয়েজ +1 হয়, গ্রুপ 2 এর চার্জ +2 হয়, তোমার গ্রুপ 16 এর চার্জ -2 হয়, গ্রুপ 17 এর চার্জ -1 হয়। এবং এই যে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17 এগুলো যদি মুখস্থ না করতে পারো আর 1 থেকে 30 পর্যন্ত মনে যদি মুখস্থ না থাকে তাহলে তুমি ইন্টারমিডিয়েট ছেড়ে দিয়ে আবারও 9, 10 এ ভর্তি হওয়া উচিত, বুঝছো? এই গ্রুপগুলা মুখস্থ, এগুলা মুখস্থ না করা মানে তুমি আসলে কেমিস্ট্রিতে পাইই দাও নাই, এগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। আর গ্রুপ 1 এর অলওয়েজ +1 হবে, গ্রুপ 2 এর +2 হবে, গ্রুপ 3 এর +3 হবে, গ্রুপ 16 এর -2, গ্রুপ 17 এর -1 আর গ্রুপ 18 এর 0, ঠিক আছে? এইগুলাই আমাদের বেশি কাজে লাগে। তো ক্যালসিয়াম পাচ্ছ, এটা গ্রুপ 2, তো এটা কত হবে? 2 প্লাস 1, ইলেকট্রন বিন্যাস করে দেখতে পারো 2 প্লাস বের হবে। এটা আমি আরেকবার দেখাই দেব না ইলেকট্রন বিন্যাস করে কেমনে করবা। আর একটা শর্টকাট আছে, শর্টকাট দেখো, ক্লোরিনের যে -1, এটা তো তোমরা জানোই হ্যালোজেন গুলার -1 হয়, ঠিক আছে? কমসে কম এতটুকু নলেজ তো লাগবে। ক্লোরিনের -1, আচ্ছা ক্লোরিনের মাইনাস মনে রাখবা, এখানে ক্যালসিয়ামের সাথে সংখ্যা কত আছে? ক্যালসিয়ামের সাথে সংখ্যা কত আছে রে? 1। ক্যালসিয়ামের সাথে সংখ্যা কত? 1। মনে রাখবা এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা আরেক বেটার চার্জ আর নিজের সংখ্যা। সেম ভাবে এই যে 2 যেটা আছে এটা ক্লোরিনের সংখ্যা কিন্তু ক্যালসিয়ামের চার্জ। একজনের সাথে যে সংখ্যাটা থাকবে এটা তার সংখ্যা কিন্তু আরেকজনের চার্জ। এটা কি মনে থাকবে? এই 1টা ক্লোরিনের ক্যালসিয়ামের সংখ্যা কিন্তু ক্লোরিনের চার্জ। আচ্ছা বলো তো মনে, আর বাম পাশেটা অলওয়েজ প্লাস, ডান পাশেটা অলওয়েজ মাইনাস। ক্যালসিয়াম এখানে আছে কয়টা রে? একটা, তাহলে ক্যালসিয়াম একটা। আর ক্যালসিয়ামের চার্জ কোনটা? এটা না, ক্যালসিয়ামের চার্জ কি 2 প্লাস। আর ক্লোরিনের সংখ্যা কোনটা? এটা কি ক্লোরিনের সংখ্যা না? তো ক্লোরিন কয়টা? 2টা ক্লোরিন, এটা ক্লোরিনের সংখ্যা 2টা ক্লোরিন। আর ক্লোরিনের চার্জ কোনটা? এটা। অর্থাৎ একজনের সাথে যে সংখ্যাটা থাকবে এটা তার সংখ্যা কিন্তু আরেকজনের চার্জ। এই যে এই দুইটা তার সংখ্যা কিন্তু আরেকজনের চার্জ। বাচ্চা এইটা কি বুঝছো নাকি মাথায় ঢুকছে? ওকে, তো এটার কেআইপি যদি আমরা বের করতে যাই, কেআইপি সমান সমান কি? আয়নদের ঘনমাত্রার গুণফল। একটা আয়ন হলো ক্যালসিয়াম 2 প্লাস আর একটা আয়ন হলো ক্লোরিন মাইনাস। আর এই যে সহগটা আছে না রে, এই সহগটা এটা কিন্তু পাওয়া যাবে, এই চার্জগুলোর কোনো কিছু ভূমিকা নাই। ভূমিকা কার? সহগের। সহগটা কই যায় রে? পাওয়ারে যায়। ক্লিয়ার? আচ্ছা এটা ছিল 1 নাম্বার। আমরা এখন পরেরটা করি, অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম L2O3, এই বেটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো রে?
এবারটাকে যদি আমরা ভাঙি, তখন Al2O3 এটাকে ভাঙলে আমরা কি পাবো? আচ্ছা, আর এইগুলোর ক্ষেত্রে তোমরা তীর চিহ্ন দিতে পারো বা উভমুখী চিহ্ন দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো Al2O3 এটাকে আমরা কিভাবে লিখতে পারি বাচ্চারা? এটাকে দেখো তো, এই যে 2টা আছে এটা কার সংখ্যা? এটা কার সংখ্যা? অ্যালুমিনিয়ামের সংখ্যা। কিন্তু এটা কার চার্জ? অক্সিজেনের চার্জ। এই 3 কার সংখ্যা? আর এটা কার চার্জ? অ্যালুমিনিয়ামের চার্জ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে 2 অ্যালুমিনিয়াম, 2 অ্যালুমিনিয়াম, তাই না রে? আর অ্যালুমিনিয়ামের চার্জ কত হবে? এটা 3 প্লাস। আর বাম পাশটা অলওয়েজ কি হয়? প্লাস। আর ডান পাশটা অলওয়েজ কি হয়? মাইনাস। আর অক্সিজেন কয়টা রে? 3 অক্সিজেন। আর তার চার্জ কত? 2 মাইনাস। 3 অক্সিজেন, ঠিক আছে? ওনারা এখানে আমরা যদি এটার কেআইপি বের করতে চাই, কেআইপি বের করব কিভাবে বাছো? অ্যালুমিনিয়াম 3 প্লাস, বাবুন এটার পাওয়ার কত হবে? 2। অক্সিজেন 2 মাইনাস, এর পাওয়ার কত হবে রে? 3। সবটা পাওয়ারে যায়। এটা কি আপনারা বুঝছেন নাকি বুঝেন নাই? আচ্ছা, এরপরে হচ্ছে কোনটা? অ্যালুমিনিয়াম সালফেট। Al2SO4 3। এই বলাবান খেয়াল করো, অ্যালুমিনিয়াম সালফেট, হ্যাঁ এই যে এখানে 4 আছে না, এটা কিন্তু একটা যৌগমূলক। তুমি আমার এই 4টাকে এমন যদি যৌগ হইতো, ধরো ক্যালসিয়াম সালফেট যদি হইতো, এটা ধরো ক্যালসিয়াম সালফেট যদি হইতো, তোমরা আরামসে নাচতে নাচতে কি করতা? এই 4টারে ওর সংখ্যা বানায় ফেলতা আর ওর চার্জ বানায় ফেলতা, আর গ্যাচাং করে তোমারটা কেটে দিত আর তুমি 0 মার্কস পেয়ে যেতা। এটা সালফেট একটা যৌগমূলক, SO4 এটা একটা যৌগমূলক। এটা কি একটা যৌগমূলক? এটা তোমাকে চিনতে হবে যেটা একটা যৌগমূলক। ওর যদি সংখ্যা থাকতো তাহলে এটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে এটা একটা সংখ্যা থাকতো, যেমন যে এখানে আছে ব্র্যাকেটের বাইরে কি আছে? 3। তার মানে এই সংখ্যা কত? 3। আলাদা কোনো সংখ্যা হলে ব্র্যাকেট দিয়ে তাকে সেই সংখ্যাটা বসিয়ে দিবে, ঠিক আছে? তাহলে বাচ্চা এখানে অ্যালুমিনিয়ামের সংখ্যা কত রে? 2 অ্যালুমিনিয়াম 3 প্লাস, প্লাস পরেরটা কি? 3 সালফেট 2 মাইনাস। এটা কি তোমাদের মগজে ঢুকছে নাকি ঢুকে নাই? তাহলে এর যদি আমরা কি বের করতে চাই? কেআইপি বের করতে চাই, তাহলে কি হবে? অ্যালুমিনিয়াম 3 প্লাস অত স্কয়ার হবে, তাই না রে? ইনটু 2 মাইনাস। ক্লিয়ার? আপনারা কি এটা বুঝছেন নাকি বুঝেন নাই? ওকে, তো মনে রাখ, বাকি একটা যেটা আছে এটা তোমরা করে নিবা, হ্যাঁ এটা তোমরা করবা, এটা তোমাদের বাসা থেকে করে নিয়ে আসবে। সোডিয়াম কার্বনেট, এই দেখো কার্বনেটের সাথে কিন্তু কোনো সংখ্যা নাই, কার্বনেটের সাথে কোনো সংখ্যা নাই, এটা তোমরা বাসায় করবা, পরে করবা না। এখন তোমরা কি কেআইপি বুঝছো? আচ্ছা, এখন আমরা কেএসপি করাই, ঠিক আছে? চলো খেয়াল করো, এদিকে তাকাও, কেএসপি করবো বাচ্চারা, কেএসপি করি। হ্যাঁ, আমরা আগে ক্যালসিয়াম একবারে এগুলা যা করছিলাম এগুলারই কেএসপি করবো। দেখো তোমাকে আমি একসাথে দুটা জিনিস দেখাচ্ছি কেন জানো? কেআইপি কিভাবে করতে হয় সেটাও তুমি শিখে গেলা, কেএসপি কিভাবে করতে হয় এবং তাদের মধ্যে পার্থক্যটা কি সেটাও তুমি শিখে যাবা। তো চলো আমরা কেএসপিটা বের করে দেখি। আমরা 1 নাম্বার ক্যালসিয়াম ক্লোরাইডটা করি। হ্যাঁ, এবারটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? ক্যালসিয়াম 2 প্লাস প্লাস 2 ক্লোরিন মাইনাস। আমরা তো জানি এই 2 হলো ক্লোরিনের সংখ্যা আর এই 2 হলো ক্যালসিয়ামের চার্জ, আর ক্যালসিয়ামের সাথে যে 1টা আছে সেই 1টা হলো ক্লোরিনের চার্জ। তো মনারা, এর যদি আমরা কেএসপি বের করতে যাই একটু অতিরিক্ত কাজ করা লাগবে, আগেটাতে কোনো অতিরিক্ত কাজ করা লাগে নাই, এখন একটু অতিরিক্ত কাজ করা লাগবে। এখন আমাকে এর দ্রাব্যতা ধরে নিতে হবে এস, এখানে একটু ধরাধরি কাজ আছে। এর দ্রাব্যতা আমরা কত ধরবো রে? এস। এর দ্রাব্যতা যদি পাচ্ছ এস হয়, মনে রাখবা একটা যৌগের দ্রাব্যতা যা, একটা যৌগের দ্রাব্যতা যা তার আয়নগুলোর দ্রাব্যতা বা ঘনমাত্রা তাই। আয়নের ক্ষেত্রে দ্রাব্যতা এবং ঘনমাত্রা সেম জিনিস, ঠিক আছে? তো একটা যৌগের দ্রাব্যতা যা তার আয়নগুলোর ঘনমাত্রা এবং দ্রাব্যতা তাই। আচ্ছা বাবু, তাহলে ক্যালসিয়ামের দ্রাব্যতা কি হবে? এস। ক্লোরিনের দ্রাব্যতাও কি হবে? এস। কিন্তু এখানে ক্লোরিন আছে কয়টা? দুইটা। একটা ক্লোরিনের দ্রাব্যতা এস, বাট ক্লোরিন তো আছে দুইটা, তাহলে দুইটা ক্লোরিনের ঘনমাত্রা কি হবে? 2s। আপনারা কি বুঝছেন নাকি বুঝেন নাই? আর দ্রাব্যতা ঘনমাত্রা কি সেম জিনিস, ঠিক আছে? তাহলে মনে হয় এখন আসি আমরা কেএসপি বের করব। কেএসপি হচ্ছে কিভাবে বের করব জানি? আমাদের আয়নদের ঘনমাত্রার গুণফল, ক্যালসিয়াম
2 প্লাস ইন্টু ক্লোরিন মাইনাস হোল স্কোয়ার। কেন স্কোয়ারটা আসছে? পাওয়ারের জন্য, তাই না রে মনেরা? আচ্ছা, এখন এটা তো ক্যালসিয়াম 2 প্লাসের ঘনমাত্রা না রে? ক্যালসিয়াম 2 প্লাসের ঘনমাত্রা এখানে কত আছে? এস। আমরা তো আগেই বলছি দ্রাব্যতার ঘনমাত্রা সেম জিনিস। তাহলে এর দ্রাব্যতা কত? এস ইন্টু, এবং এর ঘনমাত্রা কত? 2s। আর এখানে তো এটা দ্বারা কি বোঝাচ্ছে? ক্লোরিনের ঘনমাত্রা বোঝাচ্ছে না? ক্লোরিনের ঘনমাত্রা তো এই যে এটা তুলে দিয়ে আমরা এই জায়গায় কি বসাই দিব? তার ঘনমাত্রা 2s, আর তার উপর পাওয়ার কত আসবে? 2। তাহলে s ইন্টু 4s স্কোয়ার, আমরা একসাথে কি পেয়ে যাই? 4s কিউব। তাহলে ksp সমান সমান কি পাচ্ছ? ksp সমান সমান 4s কিউব। এখন আমাকে একটা কথা বলো তো বাচ্চারা, এই s তো দ্রাব্যতা আমাদের জানা আছে, ksp তো দ্রাব্যতার গুণফল। এখন হয় তারা ksp দিয়ে দিবে, s বের করতে হবে, অথবা তারা s দিয়ে দিবে, ksp বের করতে হবে। তোমাকে যদি এখান থেকে 3টা কোশ্চেন করতে পারে তারা, কয়টা কোশ্চেন? 3টা। তারা তোমাকে ksp দিয়ে দিতে পারে, তারা তোমাকে বলতে পারে যে ক্যালসিয়াম ক্লোরাইডের ksp এত। পিচ্ছি বুঝাচ্ছি, এখানে পাচ্ছ, খাতার মধ্যে না। তোমার ক্যালসিয়াম ক্লোরাইডে তোমার কাছে কি চাইতে পারে? যে এর কেএসপি দিয়ে দিবে, সরি এর কেএসপি দিয়ে দিতে পারে, বলতে পারে যে ক্যালসিয়াম 2 প্লাসের দ্রাব্যতা কত, ঠিক আছে? ক্যালসিয়াম 2 প্লাসের দ্রাব্যতা কত, বা ক্যালসিয়াম ক্লোরাইডেরই দ্রাব্যতা কত? ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতাকে আমরা কি ধরছি? এস। তো ওর কেএসপি দিয়ে দিয়ে ওরই এস চাইতে পারে, মানে দ্রাব্যতা চাইতে পারে, অথবা ওর দ্রাব্যতা দিয়ে দিয়ে ওরই কি চাইতে পারে? কেএসপি চাইতে পারে। দুইটা প্রশ্ন গেল। আর একটা প্রশ্ন তারা চাইতে পারে, তারা তোমাকে বলতে পারে ক্লোরিনের ঘনমাত্রা কত? ক্লোরিনের ঘনমাত্রা, তা ক্লোরিনের ঘনমাত্রা কিন্তু 2s। তোমাকে s বের করার পর সেটাকে আবার 2 দিয়ে গুণ করে কি বের করতে হবে? ক্লোরিনের ঘনমাত্রা। ব্যাপারটা কি বুঝছো? তাহলে ক্লোরিনের ঘনমাত্রা কি হবে? 2s। এই 3টা প্রশ্ন তারা এখান থেকে করে থাকে। ওকে, আচ্ছা, তো আমরা আরেকটা উদাহরণে যাই। আপনারা কি বুঝছেন? অ্যালুমিনিয়াম অক্সাইড এটা করি, হ্যাঁ, Al2O3, এটাকে ভাঙলে আমরা কি পাই? 2 অ্যালুমিনিয়াম 3 প্লাস, কারণ এই দুইটা হলো অ্যালুমিনিয়ামের সংখ্যা, আর এই 3টা হলো অ্যালুমিনিয়ামের চার্জ, কারণ তার সাথে যেটা আছে এটা তার সংখ্যা, আরেকজনের সাথে যেটা আছে এটা তার চার্জ। তারপরে মনে 3 অক্সিজেন 2 মাইনাস, এই 3টা হলো অক্সিজেনের সংখ্যা, আর এই দুইটা হলো অক্সিজেনের চার্জ। এবং আরেকটা বিষয় একটু মনে রাখবা, এই ধরো ক্যালসিয়াম অক্সাইড, এই ক্ষেত্রে কি হবে বুঝছো? এই ক্ষেত্রে মনেরা দেখো, তোমার তো এখানে বোঝার উপায় নাই যে সংখ্যা তো যেহেতু সমান সমান, তখনই কিন্তু চার্জটা একটু মাথায় রাখতে হবে। অক্সিজেনের চার্জ যদি 2 মাইনাস হয় বা -2 হয়, তাহলে অবশ্যই ক্যালসিয়ামেরটা কি হবে? 2 প্লাস, ঠিক আছে? বা সংখ্যা সেম 1 1, ঠিক আছে? এখন কিছু জিনিস কিছু বেসিক মাথায় থাকাই লাগবে, একবারে সবকিছু শর্টকাট দিয়ে হয় না। তো মনে আমরা যদি দ্রাব্যতা বের করতে যাই, এটা যদি দ্রাব্যতা s হয় মনে, এটা দ্রাব্যতা কি হবে? 2s। এটা দ্রাব্যতা কি হবে? 3s। তাহলে যদি এখন আমরা ksp বের করতে যাই, আয়নদের ঘনমাত্রা গুণফল না রে? অ্যালুমিনিয়াম 3 প্লাস এর ঘনমাত্রা পাওয়ার কত হবে? 2, আর অক্সিজেন 2 মাইনাস এর ঘনমাত্রা পাওয়ার কত হবে মনে? 3। এটা কি তোমরা বুঝছো নাকি বুঝো নাই? আচ্ছা, এখন এর ঘনমাত্রা বা এর দ্রাব্যতা কত দেওয়া আছে? 2s। তাহলে 2s এর উপর পাওয়ার কত হবে? 2 ইনটু ওটা কত আছে বাচ্চো? 3s কিউব। আরেকটা শর্টকাট কি জানো? এখানে যত s হবে পাওয়ার তত হবে, এখানে যত s হবে পাওয়ার ততই হবে। তাহলে সেটা হবে কি 4s স্কয়ার ইনটু 27, এটা কিন্তু 9 না রে, 3 টু দি পাওয়ার কিউব করলে 27 হয়, 27s কিউব, আর এটাকে গুণ করলে হয়ে যাবে 108 s টু দি পাওয়ার 5। তাহলে ksp সমান সমান কি রে? 108 s টু দি পাওয়ার 5। এখন তোমাকে s দিয়ে দিলে ksp বের করতে হবে, ksp দিয়ে দিলে s বের করতে হবে। কারো ঘনমাত্রা জানতে চাইলে s বের করে, যদি ওর ঘনমাত্রা জানতে চাই 2 দিয়ে গুণ করবা, অক্সিজেনের ঘনমাত্রা জানতে চাইলে 3 দিয়ে গুণ করবা। তাহলে এই ধরনের অ্যান্সার করতে পারবা না? আচ্ছা, এখন আসো আমরা আমাদের সেই যুগান্তকারী ম্যাথে যাই, যেখান থেকে আমার প্রশ্নে আসবে, আর এই ম্যাথগুলো গতে আসে, গরুর গতে আসে। এখন করব আমরা অদক্ষেপ পড়বে নাকি পড়বে না। এই অদক্ষেপ কোন দ্রবণের মধ্যে পড়ে? অদক্ষেপ পড়বে কি না? এই মনারা, অদক্ষেপ কোথায় পড়ে? অদক্ষেপ হওয়ার শর্ত কি? অদক্ষেপ পড়ার শর্ত কি?
অধক্ষেপ, কিন্তু অতিপৃক্ত দ্রবণে কি পড়ে? অধক্ষেপ পড়ে। আর অতিপৃক্ত দ্রবণের শর্তটা কি ছিল? কেএসপি কেআইপি চাইতে ছোট হবে এবং ওরা নিশ্চিত কেএসপি দিয়ে দিবে, ওরা কেএসপি দিয়ে দিবে। ঠিক আছে, তো চলো আমরা দেখি দুইটা পাত্র নিয়ে আমরা। হ্যাঁ বাচ্চারা, ये है पात्र नंबर 1 और ये है पात्र नंबर 2। कोई पात्री नहीं है। পোলাপান নো, কোনো পাত্রী নাই, শুধু পাত্র। পোলাপান, এখানে আমরা নিচ্ছি হলো ধরো সোডিয়াম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। আর এখানে আমরা নিচ্ছি হলো অ্যালুমিনিয়াম অক্সাইড। আর এদের বিক্রিয়ার ফলে খেয়াল করো এখানে আরেকটা মজার ব্যাপার আছে। কিরকম কিরকম, এখানকার বিক্রিয়াটা তোমাদের দেওয়ার প্রয়োজন নাই, বাট বিক্রিয়াটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন অ্যালুমিনা বা অ্যালুমিনিয়াম অক্সাইড, এই দুইটাকে দুই নামে ডাকা হয়, হ্যাঁ। তো আমরা অ্যালুমিনা Al2O3 প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এদের যদি বিক্রিয়া ঘটায়, দেখা যায় না, এদের যদি বিক্রিয়া ঘটায় বাচ্চা, তাহলে এদের কি উৎপন্ন হবে? এদের যদি বিক্রিয়া ঘটায় কি উৎপন্ন হয়? এদের বিক্রিয়া ঘটালে দুইটা যৌগ উৎপন্ন হয়, এটা কি দেখা যাচ্ছে না? আচ্ছা, হালকা বা মিনি, ঠিক আছে। এদের বিক্রিয়া ঘটালে কি উৎপন্ন হয় বাচ্চা? মনে রাখবা, এটার যে ধনাত্মক চার্জ এর সাথে ওইটা ঋণাত্মকটা এসে যুক্ত হবে, এটার যে ঋণাত্মক চার্জ ওর সাথে ওইটার ধনাত্মকটা এসে যুক্ত হবে। আর বিক্রিয়া করার সময় একটা কমন বিষয় হচ্ছে বাচ্চা, বিয়ে শাদী করার ক্ষেত্রে যেরকম লেভেল খুঁজে মানুষ, বিক্রিয়া করার ক্ষেত্রে লেভেলে থাকতে হয়। অর্থাৎ যার চার্জ যত, কারো যদি পজিটিভ চার্জ হয় 2+, তার সাথে অবশ্যই 2- এসেই যুক্ত হইতে হবে। 2- যদি একজনের ক্ষেত্রে সামর্থ্য না কুলায়, তাহলে দুইজন মিলে 2- হয়ে আসতে হবে। ব্যাপারটা কি বুঝো নাই? ব্যাপারটা হচ্ছে ধরো অ্যালুমিনিয়ামের চার্জ কত? 3+, অ্যালুমিনিয়ামের চার্জ কত? 3+। হাইড্রোক্সাইড ওএইচ এর চার্জ কত? ওএইচ এর চার্জ হলো মাইনাস। তাহলে অ্যালুমিনিয়ামের 3+ না, ওর সাথে যুক্ত হওয়ার জন্য কত মাইনাস লাগবে? 3- লাগবে। এন্ড হাইড্রোক্সাইডের কি 3- আছে? না, এক শুধু মাইনাস আছে। তাহলে তার সাথে কয়টা হাইড্রোক্সাইড এসে যুক্ত হবে? 3টা। কারণ 3টা হাইড্রোক্সাইড এসে যুক্ত হইলেই 3টা হাইড্রোক্সাইডের চার্জ কত হবে? 3-। বুঝছো? তাহলে এখানে কি উৎপন্ন হবে? অ্যালুমিনিয়াম, এটা কি তোমাদের মাথার উপর দিয়ে গেছে? এটা কি হবে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কেন হবে বোনেরা? অ্যালুমিনিয়ামের চার্জ 3+, তার সাথে যদি কোনো একটা এসে যুক্ত হইতে চায়, তাহলে তার কত হওয়া লাগবে? 3-। আমার কথা কি বুঝছো না কি বুঝো নাই? আচ্ছা, তো এখানে একটু সংখ্যার সমতাটা করি, হ্যাঁ। একটা হাইড্রোক্সাইডের তো একটা মাইনাস, তা 3টা হাইড্রোক্সাইডের কি হবে? 3টা মাইনাস। আচ্ছা, এখানে একটা সংখ্যার সমতা করি। এখানে অ্যালুমিনিয়াম কত আছে? 2টা না, ঠিক আছে। এখানে হাইড্রোক্সাইড কয়টা আছে? 2টা না। তো এখানে হাইড্রোক্সাইড কয়টা এসে যুক্ত হয়েছে? 3টা। অ্যালুমিনিয়াম কয়টা আছে? একটা। তাহলে কি সমান হইলো? আমাকে অ্যালুমিনিয়ামটা সমান করি আগে। তো অ্যালুমিনিয়ামটাকে সমান করার জন্য আমি ধরো এর 2 দিয়ে গুণ করে দিলাম, এন্ড এর যদি 2 দিয়ে গুণ করি বাচ্চা, এই কয়টা হয়ে গেছে? 6টা। তাহলে এখানে ওরে কয়টা বানাইতে হবে? 6টা। তাহলে এখানে কত দিয়ে গুণ করলে 6 হবে? 3 দিয়ে। সবটাকে 3 দিয়ে গুণ করে দিলে ওটা কত হয়ে যাবে? 6। এভাবে তুমি সমতা করতে পারবে না। অবশ্যই এই বিক্রিয়া দেওয়ার কোনো প্রয়োজন নাই, এই বিক্রিয়াটা আমাদের কোনো কাজে লাগবে না, তোমাদের শুধু একটু বোঝানোর জন্য। আচ্ছা, এটা তো গেল যে এর ধনাত্মকের সাথে ওর কোনটা যুক্ত হয়েছে? ঋণাত্মক। তাহলে এর ঋণাত্মকের সাথে ওর কোনটা যুক্ত হবে? ধনাত্মক। আচ্ছা মনা, এখানে অক্সিজেন কয়টা আছে রে? 3টা। এখানে ক্যালসিয়াম কয়টা আছে? 3টা। এবং দুজনের চার্জ কি সমান সমান? একজনের 2টা প্লাস, একজনের 2টা মাইনাস। তাহলে 3 ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। এটা কি আপনাদের মগজে ঢুকছে? এখন এখানে 2টা প্রোডাক্ট উৎপন্ন হয়েছে না রে? আপনাদেরকে তারা এই 2টা প্রোডাক্টেরই কেএসপি দিতে পারে, অথবা একটা প্রোডাক্টের কেএসপি দিতে পারে। তারা এইটারও কেএসপি দিতে পারে, অথবা এটার কেএসপি দিতে পারে, অথবা দুইটারই কেএসপি দিতে পারে। মনে রাখবা, তারা আমাদেরকে যতগুলার কেএসপি দিবে আমরা ততগুলারই কেআইপি বের করব। তারা যদি আমাদেরকে একটা যৌগের কেএসপি দিয়ে দেয়, আমরা ওই একটা যৌগেরই কেআইপি বের করব। তারা যদি আমাদেরকে 2টা যৌগের কেএসপি দিয়ে দেয়, আমরা 2টারই কেআইপি বের করব। ক্লিয়ার? যতগুলার কেএসপি দিয়ে দিবে ততগুলার কেআইপি বের করব। ক্লিয়ার? আচ্ছা, তো ওরা আমাকে দিয়ে দিছে হলো অ্যালুমিনিয়াম অক্সাইডের, সরি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের, এর কেএসপি 4.8 × 10⁻³ বাচ্চারা,
এর কেএসপি দিয়ে দিছে 4.8 ইনটু 10 ইনভার্স 3। তাহলে ওর যেহেতু একটা দিছে আমরা কয়টা বের করব? একটারই কেআইপি বের করব। এই প্রোডাক্টগুলো উৎপন্ন হয়েছে কখন? যখন এই দুটাকে আমরা মিশ্রিত করছি না রে। মিশ্রিত করার নাকি দুই পাত্র থেকে দুইজনে ব্লুটুথের মাধ্যমে কি হয়ে যাবে? না, এখানে ব্লুটুথ ওয়াইফাই এর মাধ্যমে হবে না, দুইজনকে মিশ্রিত হইতে হবে, তাই না? তখনই প্রোডাক্ট উৎপন্ন হবে। আচ্ছা, তো হ্যাঁ, কেএসপির একক ওরা দিতেও পারে নাও দিতে পারে, কেএসপির একক দিতেও পারে নাও দিতে পারে, বুঝছো? ম্যাক্সিমাম টাইম থাকে না, ম্যাক্সিমাম টাইম থাকে না। বাবুল লোক, এখন দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের এখানে ধরো ওর ঘনমাত্রা দিয়ে দিল হলো 0.2 মোলার ঘনমাত্রা, ওর আয়তন দিয়ে দিছে হলো 200 মিলিলিটার, ঠিক আছে? আবার ওর ঘনমাত্রা দিয়ে দিছে 0.1 মোলার, ওরও আয়তন দিয়ে দিছে 150 মিলিলিটার। আপনারা কি পর্যন্ত বুঝছেন? আচ্ছা, এই দুইটা মান দেওয়া আছে, হ্যাঁ। এখন আপনার তো এগুলোকে মিশ্রিত করতে হবে। খেয়াল করেন, আপনাকে কিন্তু তারা কেএসপি দিয়ে দিছে, এখন যে আপনাকে কেআইপি বের করতে হবে সেটা কি মিশ্রণের পরের কেআইপি বের করতে হবে। তার মিশ্রণের পরের কেআইপি যদি বের করতে চান, কেআইপি বের করতে গেলে আমাদের কি লাগে? আয়ন দ্বয়ের ঘনমাত্রা লাগে না? তাহলে মিশ্রণের পর যে আমার খেয়াল করেন, এই দুটো আমার পাইতে গেলে তো বিক্রিয়া ঘটাইতে হবে, আর বিক্রিয়া ঘটাইতে গেলে তো মিশ্রণ করতে হবে। তাহলে এই দুইটার যে আয়ন আছে, একটা অ্যালুমিনিয়াম আর একটা কি হাইড্রোক্সাইড, এদেরকে আমরা কখন পাবো? মিশ্রণের পরের না? তাহলে এদের ঘনমাত্রা কোন অবস্থার ঘনমাত্রা বের করতে হবে? মিশ্রণের পরের ঘনমাত্রা বের করতে হবে। তো এখন আমার কাজ হলো এই দুইজনের অ্যালুমিনিয়াম এবং হাইড্রোক্সাইডের মিশ্রণের পরের ঘনমাত্রা নির্ণয় করা, আর ওই ঘনমাত্রা দিয়ে আমরা কি বের করব? কেআইপি। তাহলে আমাদের লক্ষ্য এখন কি? মিশ্রণের পরের ঘনমাত্রা কার কার? অ্যালুমিনিয়াম 3+ এর মিশ্রণের পরের ঘনমাত্রা, এর মিশ্রণের পরের ঘনমাত্রা, ঠিক আছে? মিশ্রণের পরের ঘনমাত্রা বললাম। এই ক্ষেত্রে আমাদের একটা সহজ সূত্র ইউজ করব, বুঝছো? সেটা হচ্ছে S1V1 = S2V2। তো আপনারা একটু এদিকে দু চোখ মিলিয়ে দেখেন, S1 হলো কি? অ্যালুমিনিয়ামটা আমরা বের করতেছি না? S1 হলো তার প্রাথমিক অবস্থার ঘনমাত্রা, V1 হলো তার প্রাথমিক অবস্থার আয়তন, মিশ্রণের আগের আর কি, মিশ্রণের আগের ঘনমাত্রা, মিশ্রণের আগের আয়তন। আর এই S2 হলো মিশ্রণের পরের ঘনমাত্রা, V2 হলো মিশ্রণের পরের আয়তন। মিশ্রণের পরের আয়তন তো আমরা বের করতেই পারবো, দুইটার আয়তনটা যোগ করে দিলে হয়ে যাবে। আর মিশ্রণের আগের ঘনমাত্রার আয়তন কোনটা হবে? এখানে কোথায় অ্যালুমিনিয়াম আছে? মনে রাখবে, একটা যৌগের ঘনমাত্রা এবং আয়তন যে কথা, তার আয়নগুলোর ঘনমাত্রা এবং আয়তন একই কথা। তাহলে এখানে অ্যালুমিনিয়াম অক্সাইডের ঘনমাত্রা এবং আয়তন যে কথা, অ্যালুমিনিয়ামেরও ঘনমাত্রা এবং আয়তন একই কথা। ক্লিয়ার? ওকে। তো এখন বাচ্চো আমরা একটু বুঝো এদিকে, S1 কত রে? 0.1 বলার না, কিন্তু এখানে থোড়া সা প্যাচ আছে বাচ্চারা। বাবু, এখানে অ্যালুমিনিয়াম কয়টা আছে? দুইটা। একটা অ্যালুমিনিয়ামের তো 0.1, বাট দুইটা অ্যালুমিনিয়ামের 2 × 0.1। কেন দুইটা আছে বাচ্চো? একটার ঘনমাত্রা যদি 0.1 হয়, তাহলে দুইটার ঘনমাত্রা কি হবে? 2। আপনারা কি এটা বুঝছেন? এখানে যদি 2 না থাকতো তাহলে কিন্তু গুণ করতাম। ওকে। আর V1 কত হবে বাচ্চো? 150 মিলিলিটার। এটাকে লিটার করার দরকার নাই, কারণ মিলিলিটার কাটাকাটি চলে যাবে। আর V2 কত রে? দুইটা যোগফল 200 × 150 মানে কি 350। 350 মিলিলিটার আমাকে বের করতে হবে কি? S2 = what? দুইটা পাত্রের আয়তন যোগ করে দিলে হয়ে যাবে। তারপর S2 বের করে ফেলো তাড়াতাড়ি, একজনের ক্যালকুলেটর মাথায় রাখো, হাতে রাখো। S1 V1 ভাগ হচ্ছে V2, মনে রাখ S1 এর মান হচ্ছে 0.2 ইন্টু V1 হচ্ছে 150 ভাগ হচ্ছে কত? 350। কত হয় রে? কত? 0.085। এটা কার ঘনমাত্রা? অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা, অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা। তাহলে আমরা চাইলে কিন্তু ওই যে অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা এভাবে দিয়ে দিতে পারি। এই যে S2টা বেরিয়েছে, এটা কার? অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা না? আমরা এভাবে দিয়ে দিতে পারি। আপনারা কি বুঝতে পেরেছেন? তাহলে এটা আমরা কার ঘনমাত্রা বের করলাম? এখন এই ম্যাথের মধ্যেও না, এই ম্যাথের মধ্যেও ওরা যে শুধু কেআইপি কেএসপি চাইবে, অদকে পড়বে নাকি পড়বে না চাইবে না, এই ম্যাথের মধ্যেও মাঝে মাঝে তারা আমাকে বলে কি, যে এই দুইটা জিনিস দিয়ে বলে কি, যে মিশ্রণের পরে অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা বের করো। তো
তো মিশ্রণের পরে অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা মানে কি, এটা এটা বের করতে বলে, বাট পোলাপান এটা বের করতে বলছে এটাই বুঝে না। ঠিক আছে, আচ্ছা এখন আসো আমাদেরকে আর কার ঘনমাত্রা বের করতে হবে, OH এর। তাহলে এখন আমরা বের করবো মিশ্রণের পরে OH এর ঘনমাত্রা, বা OH মাইনাস এর মিশ্রণের পরের ঘনমাত্রা। OH মাইনাস এর মিশ্রণের পরের ঘনমাত্রা। এই আপনাদের মগজে কি ঢুকতেছে? আচ্ছা, তো এখানে আমাদের কি হচ্ছে, S1 V1 is equal to S2 V2, বাচ্চারা সূত্র তো এটাই। আচ্ছা খেয়াল করো তো, OH এর S1 মানে কি, তার আদি অবস্থার ঘনমাত্রা। OH এর V1 মানে কি, তার আদি অবস্থার আয়তন। OH এর S2 মানে কি, মানে মিশ্রণের পরের। V2 মানে কি, মিশ্রণের পরের আয়তন। তাহলে OH কোন জায়গায় আছে, এখানে না এখানে, এখানে। আমরা জানি একটা যৌগের ঘনমাত্রা এবং আয়তন যা, তার আয়নগুলোরও ঘনমাত্রা এবং আয়তন তাই। তাহলে OH এর ঘনমাত্রা কি হবে, এটা OH এর আয়তন কি হবে, এটা। আচ্ছা এখানে আবার কিন্তু আছে, OH কয়টা আছে, দুইটা, সুতরাং অবশ্যই তার ঘনমাত্রাটা কত দ্বিগুণ করতে হবে, 2 দ্বিগুণ করতে হবে, এটা কিন্তু মাথায় রাখাই লাগবে। ঠিক আছে, তাহলে ওর S1 কি হবে রে, 0.2 ইন্টু 2, দেখা যাচ্ছে না মনে না। আচ্ছা তারপরে কি পাচ্ছ, B1 কত, B1 হলো 200 মিলিলিটার, আর V2 কত, যোগ করলে 350 হয় তাই না রে, 350 মিলিলিটার। আর আমাকে বের করতে হবে কি, S2। তাহলে S2 সমান সমান কি হয় বাচ্চারা, S1 V1 ভাগ হচ্ছে V2, ওরা তাড়াতাড়ি করে ফেলো কত হয়। S1 মানে হচ্ছে কত, 0.4 ইন্টু V1 মানে কত 200, এটা কত 350, কত হয় বাচ্চারা, 0.228। এত মোলার, ঘনমাত্রা একক হচ্ছে কি, মোলার। তো এখানে আমরা এটা কার ঘনমাত্রা লিখতে পারি বাচ্চারা, OH মাইনাস এ ঘনমাত্রা। এটা কি আপনারা বুঝছেন নাকি বুঝেন নাই? তাহলে আমরা মিশ্রণের পরের অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা পেয়ে গেছি, মিশ্রণের পরের OH মাইনাস এর ঘনমাত্রা পেয়ে গেছি। এখন আমাদের লক্ষ্য কি ছিল, KIP বের করা। এখন আমরা KIP বের করে ফেলবো। সুতরাং আমরা আগে তো KIP বের করতে গেলে তো ভাঙতে হয়, তো আমরা আগে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙি, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পোলাপান। এই ব্যাটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাই রে, অ্যালুমিনিয়াম 3+। দেখো তো এই যে এর চার্জ কোনটা হবে, এটা না, অ্যালুমিনিয়াম 3+ প্লাস 3OH মাইনাস। লোক তার KIP কি হবে, অ্যালুমিনিয়াম 3+ ইন্টু OH মাইনাস, ওই 3 কি যাবে পাওয়ারে। অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা আমরা কত পাইছিলাম, 0.085 ইন্টু 0.228, এত হোল কিউব। তাড়াতাড়ি ক্যালকুলেশন করো, দেখো কত হয়, KIP কত হয়, KIP কত হয় বাচ্চারা, 0.001। তারপরে কি, তারপরে আর কিছু আসেনি, হ্যাঁ হ্যাঁ বলো বলো, 0.001 এর পরে দুইটা বলো পরে, শুধু 007 তাই না। আচ্ছা দেখো, এখন এই ফরম্যাটটা দিয়ে তো আর আমরা কম্পেয়ার করতে পারবো না, কারণ আগেটাতে ইনভার্স আছে যে। তো এটাকে তুমি যদি ইনভার্স ফরম্যাট নিতে চাও, এদিকে তাকাও কিভাবে নিবা। দেখো বোঝানোর সময় তুমি যদি অন্যদিকে তাকায় থাকো, ভিডিও দেখে তুমি জীবনে দেখবা না, এটা আমি জানি, কারণ তুমি এখানে প্র্যাকটিক্যালি ক্লাস করে যাচ্ছ, তুমি ভিডিও দেখবা না, যে করছে না সে দেখতে পারে, তুমি দেখবা না। সুতরাং তোমার এখানে 100% মনোযোগ না থাকা মানে তুমি খুঁটায় খুঁটায় আবার বের, মানে খুব সম্ভাবনা আছে না দেখার, এখন দেখতে পারলে সেটা তুমি অন্য রকমের প্রাণী। তো বাচ্চা আমি যদি এটাকে মাইনাস বানাতে চাই, দেখো তো কি হবে, এই যে পয়েন্টটা 1 2, তুমি 2 ঘর বামে নিলে, 2 ঘর ডানে নিলে 10 ইনভার্স 2, মানে 10 টু দি পাওয়ার -2, 3 ঘর নিলে 10 ইনভার্স -3। তো আমরা 3 ঘর নেব, কয় ঘর নেব, 3 ঘর। তাহলে দেখো তো ওরা কয় ঘর নিছিল, মানে ওদেরটা কয় ঘর দেওয়া ছিল, 10 ইনভার্স 3 না, ওরা যত ঘর আমরা তত ঘর নিব। তাহলে আমরা 3 ঘর নিব তাই না রে, তার মানে 1.007 ইন্টু 10 ইনভার্স 3, এটা আমরা কি পাইছি রে, KIP। আর ওদের ওদের কি দেওয়া ছিল, আর আর এখানে KSP কত পোলাপান, এখানে KSP কত দেওয়া ছিল, KSP দেওয়া ছিল 4.8 ইন্টু 10 ইনভার্স 3। এখন খেয়াল করো, যদি দুইটারই পাওয়ার সমান হয়ে যায় তখন দেখতে হবে কার সংখ্যাটা বড়, যার সংখ্যা বড় সে বড়। তাহলে এখানে KIP বড় নাকি KSP বড়, KSP বড়। তাহলে এখানে KSP গ্রেটার দেন KIP, অদক্ষেপ করবে না, বুঝছেন। আচ্ছা এখানে আবার আরেকটা কিন্তু আছে, এই পাওয়ারটা যদি কম বেশি হইতো, ধরো এটা -2 এটা -3,
তো মনে রাখবা, যার পাওয়ার বেশি, মাইনাস পাওয়ার যার বেশি সে ছোট। যদি এটা এখানে কি হইতে পারছো, বা এটা যদি -4 হইতো, এটা যদি কি হইতো, এটা যদি 4.8 ইন্টু 10 ইনভার্স -4 হইতো, তাহলে এর পাওয়ার বড় নাকি এর পাওয়ার বড়? যার নেগেটিভ পাওয়ার বড় সে ছোট। কেননা এটা দ্বারা কি বোঝায়, যে 10 লিখে মানে 1 লিখে 4টা শূন্য দিয়ে ভাগ করা না, তো যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করবা সে কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তাহলে এটা ছোট হয়ে যাবে। তোমরা কি বুঝতে পেরেছো? এই ছিল কেআইপি কেএসপি নিয়ে ম্যাথের কাহিনী। ঠিক আছে, অদক্ষেপ পড়বে কি পড়বে না, তোমার দ্রাব্যতার গুণফল, এখান থেকে তোমরা ইনশাআল্লাহ আজকের লেকচার থেকে তুমি ইনশাআল্লাহ একটা সিকিউ পেয়ে যাবা, গ ঘ সহ ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এটা অবশ্যই ভালো করে দেখবা আর প্র্যাকটিস করবা। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। قد عظمت فللأمجاد بانيها ومن يسعى إلى العليا سيدركها بما فيها.